আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী সানভি রুপল। যাচ্ছি তার কাছে। রুপল, আমরা দেখলাম যে নির্বাচনের যে প্রতিশ্রুতি ছিল সেটি কিন্তু প্রধানমন্ত্রীর কথা ধরেই যদি বলি যে ভোটের যে কালি সেটি মোছার আগেই কিন্তু এখন দুটো পরপর আমরা দেখলাম ফ্যামিলি কার্ড এবং এবার দেখলাম ইমাম, পুরোহিত, মুয়াজ্জিন যারা আছে ধর্মীয় উপাসনালয় তাদের দেয়া হয়েছে। এর বাইরে আপনি একটি বিষয় একটু স্কিপ করে গেছেন, সেটি হচ্ছে মাঝখানে কৃষি ঋণের যে মওকুফ সেটিও কিন্তু দেওয়া হয়েছে এবং খাল খনন কর্মসূচি সেটিও উদ্বোধন হতে যাচ্ছে। তো এখন আজকে যে বিষয়টি হলো সেটি আমরা দেখতে চাই যে এই যে আজকে যে অনুষ্ঠানটি হলো সেই অনুষ্ঠানটির ঘোষণা কিন্তু এর আগেই দেওয়া হয়েছে এবং কী কী বিষয় থাকবে সে বিষয়গুলো জানা গেছে। তবে আজকে ঈদের আগে উৎসব ভাতা এবং মাসিক যে প্রতিশ্রুতিটি ছিল অর্থাৎ 10,000 টাকা করে ইমাম মুয়াজ্জিনদের অর্থাৎ ইসলামী ধর্মীয় উপাসনালয় এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে 8,000 টাকা করে সেটির প্রতিশ্রুতির বাস্তবায়ন হলো এবং উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এবং তিনি যেটি বললেন যে এই পুরো প্রকল্পটি এখন পাইলট আকারে চলছে, অর্থাৎ প্রত্যেকটি উপজেলা এবং ইউনিয়ন ভিত্তিক করে ক্লাস্টার আকারে একটি একটি করে দুটি করে উপাসনালয় বেছে সেগুলোকে এখন দেওয়া হয়েছে এবং এটি আগামী কয়েক মাস চলবে, অর্থাৎ জুন মাস পর্যন্ত এরকম চলবে। তারপরে এটিকে ধারাবাহিকভাবে আগামী বাজেটের সাথে অন্তর্ভুক্ত করা হবে এবং এভাবে করে 4 বছরে পুরো দেশের যত উপাসনালয় আছে সব উপাসনালয়কে এই প্রকল্পের আওতায় আনা হবে। এবং আরেকটি বিষয়, শেষের যে লাইনটি আমি দেখাতে চেয়েছি সেটি হচ্ছে সব ধর্মের মানুষ মিলে শান্তিপূর্ণভাবে দেশ গড়ার প্রত্যয়। এটি একটি দারুণ একটি বার্তা দিয়েছে এবং বাংলাদেশে সব ধর্মের মানুষ আছেন এবং তাদের নানান রকমের মতভেদ আমরা বিভিন্ন সময় দেখতে পাই এবং সেই মতভেদ সব কিছু যেন মিলেমিশে দেশকে একটি জায়গায় নিয়ে আসা যায় সেটির একটি প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। এবং একটি কথা জানিয়ে রাখি যে এই যে এক প্রকল্পটি উদ্বোধন করা হলো, এই প্রত্যেক মাসে এই ধারাবাহিক প্রকল্পটি 3 মাস পর্যন্ত চলতে তাদের 27 কোটি টাকা করে ব্যয় হবে সরকারের। তবে 4 বছর পরে যখন এটি পূর্ণাঙ্গ প্রকল্প আকারে রূপ নেবে তখন সরকারের 4,400 কোটি টাকা করে ব্যয় করতে হবে। তো সেক্ষেত্রে রুপুল, কতদিন একজনে পাবেন বা কিভাবে আসলে তার এইটা চলমান ধারা থাকবে সেটি নিয়ে কি কিছু বলা হয়েছে? এটি চলমান ধারা সবসময়ের জন্যই থাকবে। এটি সরকারের দীর্ঘমেয়াদী একটি প্রকল্প এবং এটি সরকারের অন্তর্ভুক্তিমূলক একটি প্রকল্প। সামনে আরো সুন্দর সুন্দর পলিসি এটার মধ্যে যুক্ত হবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সংসদও কিন্তু জমে উঠছে। সেই ক্ষেত্রে সংসদের নিয়ে দেখতে চাই যে সংসদ জমে উঠেছে এবং সংসদ যে জমে উঠেছে সেই সংসদটি প্রথম অধিবেশনেই জমজমাট একটি অবস্থার মধ্যে আমরা দেখতে পেয়েছি এবং দীর্ঘদিন পরে প্রাণবন্ত একটি সংসদের উপস্থাপনা চলছে এবং 30 এপ্রিল পর্যন্ত ত্রয়োদশ সংসদের এই প্রথম অধিবেশনটি চলবে। এবং আজকে আপনি জানেন যে আজকে একটি উপদেষ্টা কমিটির বৈঠক ছিল, কার্য উপদেষ্টা কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামীকালকের অধিবেশন শেষ করেই ঈদের বিরতিতে চলে যাওয়া হবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে গিয়ে যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে সংস্কার নিয়ে যে ফয়সালা সেটি হবে সংসদের মাধ্যমেই। এবং আরেকটি পাশাপাশি অন্য বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম তিনি বলেছেন যে রাষ্ট্রপতির ভাষণের উপরে তারা বিরোধী দল আলোচনা করবে। এ নিয়ে একটি প্রতিবেদন আছে, আমরা প্রতিবেদনটি দেখে নেব। ত্রয়োদশ জাতীয় সংসদ 12 মার্চ শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই অধিবেশনে গঠন করা হয় 15 সদস্য বিশিষ্ট কার্য উপদেষ্টা কমিটি। শনিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত হয় কমিটির প্রথম বৈঠক। সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সহ অন্য সদস্যরা। বৈঠকে প্রথম অধিবেশনের মেয়াদ, আলোচ্য সূচির পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট 50 ঘন্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়। এপ্রিলের 30 তারিখ পর্যন্ত চলবে এটাই সিদ্ধান্ত হয়েছে। 133টি অধ্যাদেশ এগুলো বিষয় আছে। আইনমন্ত্রী বলেন সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে সংসদে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান অন্তর্বর্তী সরকারের সময়ের 133টি অধ্যাদেশের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বলেন সংস্কার নিয়ে ফয়সালা হবে সংসদে। সংবিধানে 30 দিন সময় আছে, প্রথম যেদিন উপস্থাপন করেছি তার থেকে আইনগত যে বাধ্যবাধকতা আছে, যে সময় আছে, সেই সময়ের মধ্যেই আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। সংসদে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো গঠিত হওয়ার আগ পর্যন্ত ট্রেডিশন অনুসারে এই বিশেষ কমিটি গঠিত হয়। তো অধ্যাদেশগুলো, বিলগুলো যেগুলোই আসবে এগুলো বিশেষ কমিটিতেই পাঠানো হবে। সেখানে যাচাই বাছাই হয়ে তারপরে রিপোর্ট আকারে সংসদে উত্থাপিত হবে। সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে কোনো আলোচনা হয়েছে?
আলোচনা এটা ফ্লোরে হতে পারে, এখানে না। বিরোধী দলের চিফ হুইপ জানান, রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জানাবে না বিরোধী দল, তবে আলোচনায় অংশ নেবেন তারা। কোন কারণে ওয়াকআউট করেছিলাম, কোন কারণে আমরা মনে করেছিলাম যে রাষ্ট্রপতি বক্তব্য দেওয়া অনুচিত এই সংসদে, তো সেই আমরা ধন্যবাদ দিব না, আমরা আমাদের বক্তব্যটা বলবো। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী 29 মার্চ থেকে সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল 3টায় বসবে জাতীয় সংসদের অধিবেশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সেক্ষেত্রে রূপল, এই সংস্কার যেহেতু সংসদে ফয়সালা হওয়ার কথা, সেখানে তো সরকারি বিরোধী দল দুপক্ষই তাহলে অংশ নিতে হবে। রাবি, প্রথম দিনের যে অধিবেশনের প্রথম দিনটি, উদ্বোধনের দিনটি, সেটির মধ্যেই এই সংস্কার নিয়ে কিন্তু বিরোধী দল বেশ সরব ভূমিকা পালন করেছে এবং তারা প্ল্যাকার্ড দেখিয়েছে সংসদে। এটা একটি নতুন ধারা দেখতে পেয়েছি আমরা। তো তারই ধারাবাহিকতায় বলতে চাই যে আজকে জামাত ইসলামী তাদের 11 দলীয় জোট, সেই জোট কিন্তু বৈঠকে বসেছিল এবং জোটের বৈঠকে তারা যে সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে সেটি হচ্ছে যে রোববারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন তারা, এবং রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করা হয়েছে বলেও তারা একটি মন্তব্য করেছেন। তাই নিয়ে একটি প্রতিবেদন আছে, প্রতিবেদনটি আমরা দেখে নিই। শনিবার সকালে দেশের বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসে জামাত ইসলামী সহ 11 দলীয় ঐক্যের লিয়াজো কমিটি। উপস্থিত ছিলেন দলগুলোর শীর্ষ নেতারা। বৈঠক শেষে জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালালেও বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। রোববারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের জন্য বৈঠক না ডাকলে রাজপথে নামার ঘোষণা দেন তিনি। সরকার গঠনের পর আপনারা সেই জায়গায় থেকে টার্ন নিয়েছেন, যেটা জাতির সাথে এক ধরনের প্রতারণা বা বিশ্বাসঘাতকতা। আগামীকালের মধ্যে যদি অধিবেশন ডাকার জন্য উদ্যোগ গ্রহণ না করা হয়, জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হব। হামিদুর রহমান আজাদ আরো বলেন, 11 দলীয় ঐক্যের এমপিরা রাষ্ট্রপতিকে অবমাননা করেননি, বরং তাকে বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়ায় সংসদ কলুষিত হয়েছে। আমরা রাষ্ট্রপতিকে অবমাননা করি নাই, আমরা স্বৈরাচারের দোসরকে বরং বিএনপি সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছেন। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে 28 মার্চ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে বলে জানিয়েছে 11 দলীয় ঐক্য। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। সেক্ষেত্রে রূপল, আমরা যদি শুরু রিপোর্টটা নিয়ে আলোচনায় ফিরি, যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সংস্কারের যে ফয়সালা সেটি আসলে সংসদে হবে, এটি নিয়ে যদি আলোচনা শুরু করি। রাবি, সংস্কার ফয়সালা সংসদে হবে। সংস্কার পরিষদের যে শপথ নেওয়ার কথা ছিল সেটি বিএনপি প্রথম দিন নেয়নি, বাকি বিরোধী দল যারা আছেন তারা সেটি নিয়েছেন, সেটি নিয়ে তারা কথা বলছেন এবং সংবিধান সংস্কার পরিষদ, সেই সংবিধান সংস্কার পরিষদ কীভাবে কার্যকর হবে সেটি নিয়ে বিএনপি বলছে যে সেটি সংসদেই আলোচনা হবে এবং বিরোধী দল এরই মধ্যে কিন্তু একটি হার্ড লাইনে যাওয়ার কথা বলছে এবং তারা বলতে চাইছেন যে সরকার জুলাইয়ের বিপরীতমুখী অবস্থান নিয়েছে এবং যদিও সরকার পক্ষ থেকে তারা বলছেন যে এরকম কোনো বিষয় নয়, তারাও সংস্কার চান এবং তাদের 31 দফার মধ্য থেকেও একটি সংস্কারের ইঙ্গিত অনেক আগে থেকেই দেওয়া হয়েছে। তো 30 এপ্রিল পর্যন্ত এই প্রথম অধিবেশন যেটি চলবে। একটু আগে আপনি সংসদের বিষয়ে আমরা যখন আলোচনা করছিলাম, সেখানে 133টি অধ্যাদেশে 30 দিনের মধ্যে নিষ্পত্তির সিদ্ধান্ত হয়েছে। এই 133টি অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকার তারা যে 133টি অধ্যাদেশ জারি করেছিল সেই 133টি অধ্যাদেশের নিষ্পত্তির কথা বলা হয়েছে এবং সংস্কার নিয়ে ফয়সালা হবে সংসদে। একটু আগে আপনি যেটা বললেন, যেটি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এবং 133টি অধ্যাদেশের নানান রকমের আইনি অধ্যাদেশ আছে, সেগুলো আসলে যেগুলো সংসদ ছাড়া আসলে আর কোথাও নিষ্পত্তির সুযোগ নেই। সেক্ষেত্রে রূপল, বিরোধী দলের অবস্থান নিয়ে কি জানা গেল? বিরোধী দলের অবস্থান সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমরা বলতে পারি যে আজকে তাদের যে বৈঠক ছিল সেই বৈঠকের মধ্য থেকে তারা বেশ কয়েকটি সিদ্ধান্তের কথা জানিয়েছে। আগামীকাল সংসদ যখন বসবে সকাল 11টায় সংসদ অধিবেশন বসার পরে তাদের বক্তব্যের মধ্য থেকে নিশ্চয়ই এর বিষয়ে কোনো বার্তা থাকবে এবং সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার ঘোষণা এর মধ্যে তারা দিয়েছেন। তবে 28 মার্চ অর্থাৎ ঈদের পরে বৈঠক করে তারা আন্দোলনের রূপরেখা তারা নির্ধারণ করবে যে আন্দোলনটা আসলে কোন পর্যায়ে যাবে, কিভাবে করে তারা আন্দোলন করবেন এবং কি কি দাবি দেওয়া তার মধ্যে থাকবে। এবং
রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য থেকে প্রথম দিনই সংসদ উত্তপ্ত হয়েছে এবং তারা ওয়াকআউট করেছে এবং ওয়াকআউটের মধ্য থেকে সেদিন সংসদ শেষ হয়েছে। তবে রাষ্ট্রপতির আলোচনায়, তার বক্তব্যের আলোচনায় অংশ নেওয়ার কথা এর মধ্যে ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ। রুপুল, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। সরকারের মুয়াজ্জিন, ইমাম এবং পুরোহিতদের যে পদক্ষেপ এবং তাদের যে সম্মানী ভাতা দেওয়া শুরু এবং নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন, একই সাথে সংসদের নানা ধরনের পরিকল্পনা, সংস্কার প্রস্তাব এবং সংসদের যে সংশ্লিষ্ট ইস্যু নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন সহকর্মী সানভীর রুপল।